সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের পরিবেশ রসায়ন সম্পর্কে আলোচনা চলতেছে। পরিবেশ রসায়নের গ্যাসের সূত্রাবলী। এই গ্যাসের সূত্রাবলী সম্পর্কে আমি বয়েলস চার্লস এগুলো সম্বন্ধে এর ম্যাথমেটিক্যাল এবং গ্রাফিক্যাল আলোচনাগুলো করেছি, অর্থাৎ গাণিতিক ব্যাখ্যা ও গ্রাফের সাহায্যে ব্যাখ্যা করছি। তো আজকে আলোচনা করব আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তো এইটা আলোচনা করার আগে ওই প্রত্যেকটি গ্যাসের, অর্থাৎ এই আদর্শ গ্যাসের সূত্রকে, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটাকে বের করতে গেলে কি কি সূত্রের দরকার, এই সূত্রগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত একটু আলোকপাত করি। যেমন প্রথমটা হচ্ছে বয়েলের সূত্র। এই সূত্রটা হচ্ছে ভি সমানুপাতিক 1/p। আগেই বলেছি, কোনো গ্যাস স্থির তাপমাত্রায় ওর আয়তন, ওহার উপর যে চাপটা প্রয়োগ করা হবে ওই চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে, অর্থাৎ ইনভার্সলি পরিবর্তন হবে, ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এটা কথার মানে হলো এরকম, বিস্তারিত আলোচনা আমি যাব না। এই সূত্রটা মনে রাখার জন্য যেটা আলোচনা দরকার ওইটুকু খালি করব, কারণ বয়েলের সূত্র সম্বন্ধে আমি গাণিতিক ব্যাখ্যা এবং গ্রাফিক্যালি ব্যাখ্যা আগে আলোচনা করেছি তোমাদের সামনে। তো এই বয়েলের সূত্র প্রমাণ করতে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, এখানে যদি হিলিয়াম গ্যাস নিই আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যখন এরপর 22.6 কিলো প্যাসকেল চাপ প্রয়োগ করা হয়েছিল, তখন তার আয়তন দ্বারা ছিল 0.334 লিটার। আবার যখন এরপর চাপ প্রয়োগ করা হয়েছিল 41.6 কিলো প্যাসকেল, তখন তার আয়তন দাঁড়িয়েছিল 0.184 লিটার। অনুরূপভাবে তখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের উপর 69.4 kPa চাপ প্রয়োগ করা হয়েছিল, তখন তার আয়তন হয়েছিল 109 লিটার। এখন এই প্রত্যেকটাকে যদি গুণ করা হয়, অর্থাৎ চাপের সঙ্গে পরিবর্তিত আয়তন প্রত্যেক ক্ষেত্রে যদি গুণ করা হয়, তাহলে গুণফলটা পাওয়া যাবে 7.56 এর কাছাকাছি, অর্থাৎ প্রত্যেক জায়গায় 7th হবে। তাহলে একথা আমরা বলতে পারি যে পি এবং ভি, তারপরে দ্বিতীয় অবস্থায় P2 V2, তৃতীয় অবস্থায় P3 V3 ইত্যাদি গুণ করলে একটা ধ্রুবক সংখ্যা কে পাই। তাহলে এ কথার অর্থ মানে এই যে PV সমান কে, তার মানে সূত্রটি হলো ভি সমানুপাতিক 1/p। এটাই হলো বয়েলসের সূত্র। এবং বয়েল 1662 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল এই সূত্রটা আবিষ্কার করেন। তার নাম অনুসারে সূত্রটিকে বলা হয় বয়েলের সূত্র। এবং সেটা উনি এই পর্যবেক্ষণটা স্থির তাপমাত্রায় আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক স্থাপন করেছিলেন। তার নাম অনুসারে এটাকে বয়েলের সূত্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা চার্লসের সূত্র, আগে আমি বলেছি চার্লসের সূত্রের বিখ্যাত ব্যাখ্যা আমি আগে করেছি। এর গাণিতিক ব্যাখ্যা এবং গ্রাফের মাধ্যমে কীভাবে ব্যাখ্যা করা যায় সে ব্যাখ্যাটা আমি করেছি। শুধু এখানে এই বয়েলের সূত্রের সঙ্গে টালি রাখে আমরা বলতে পারি, এবং চার্লস ব্যাখ্যা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় উনি করেছেন, যে জিনিসটা আমাদেরকে সূত্র আকারে যেটা উনি দেখিয়েছেন সেটা হলো স্থির চাপে, অর্থাৎ চাপটা যদি স্থির রাখি আমরা, তাহলে তার আয়তন পরিবর্তন হবে পরম তাপমাত্রার সমানুপাতিক। একথা মানে এই
যে তাপমাত্রা যদি পরিবর্তন করা হয়, বৃদ্ধি করা হয়, আয়তনও বৃদ্ধি পাবে। এটা স্বাভাবিকভাবে আমরা এইভাবে চিন্তা করতে পারি, গ্যাসের যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় ওর কণাগুলোর গতিশীলতা বেড়ে যায়, আর গতিশীলতা বাড়া মানে তার বেশি করে তার জায়গা দখল করে পরিমাণটা দাঁড়ায় যায়। কারণ গ্যাসগুলো যে পাত্রে আবদ্ধ করে রাখা হবে সম্পূর্ণ জায়গা সে দখল করে থাকবে, সেটা যতই অল্প পরিমাণ গ্যাস হোক বা বেশি পরিমাণ গ্যাস হোক, এবং প্রতিনিয়ত পাত্রের গায়ে ধাক্কা দিতে থাকবে। এই ধাক্কাটা হলো গ্যাসের চাপ, এবং একক ক্ষেত্রফলের উপর যে চাপটা প্রয়োগ হবে সেটা হলো গ্যাসের চাপ। যাই হোক, তাহলে চার্লস এটার উপর দিয়ে পরম তাপমাত্রা স্কেল আবিষ্কার করেছেন। এ সম্বন্ধে আমি পূর্বের আলোচনাগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আমরা দুটো সূত্র পাইলাম, একটা হলো ভি সমানুপাতিক 1/p, একটা ভি সমানুপাতিক টি, যেখানে বয়েলের ক্ষেত্রে তাপমাত্রা স্থির, চার্লসের ক্ষেত্রে চাপ স্থির। এবার আরেকটি সূত্র, সেটা হলো আমরা যদি একই পরিমাণ একই আয়তন বিশিষ্ট কতগুলো পাত্রে যদি ভিন্ন ভিন্ন গ্যাস নিই, মনে করে এখানে অক্সিজেন নিলাম, এখানে নাইট্রোজেন নিলাম, এখানে কার্বন ডাইঅক্সাইড নিলাম। এখানে নাইট্রোজেন 1 মোল হলো 32 গ্রাম, এখানে 1 মোল হলো 28 গ্রাম, এখানে 28 গ্রাম, এখানে 1 মোল হলো 44 গ্রাম। সমান আয়তনে, সমপরিমাণ সম আয়তনে, একই উষ্ণতা ও একই চাপে দেখা যাবে এই ভিন্ন ভিন্ন গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বিদ্যমান থাকবে, যেটা খুবই আশ্চর্য ঘটনা। যেখানে 32 গ্রাম সেখানেও থাকবে 6.023 ইন্টু 10⁻23, এতগুলো কণা মিলে হবে 32 গ্রাম। ঠিক তেমনি নাইট্রোজেনের এতগুলো কণা মিলে হবে 28 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের এতগুলো কণা মিলে হবে 40 গ্রাম। অর্থাৎ এই 40 গ্রামের মধ্যে এতগুলো কণা, 28 গ্রামের মধ্যে এতগুলো কণা, 32 গ্রামের মধ্যে এতগুলো কণা, যেটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, এনে দ্বারা প্রকাশ করা হয়। এবং আরও প্রমাণ করেছেন উনি, যদি মৌলের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আয়তনের সংখ্যাও বৃদ্ধি পাবে। অর্থাৎ ভি সমানুপাতিক n, কখন? যখন তাপমাত্রা এবং চাপ স্থির থাকবে। তাহলে আমরা তিনটি সূত্র পাইলাম, একটা হলো বয়েলের, চার্লসের এবং অ্যাভোগাড্রোর। এই তিনটি সূত্রকে যদি আমরা এক জায়গায় স্থাপন করি তাহলে আমরা গণিতের ভাষায় অর্থাৎ ভি সমানুপাতিক 1/p বয়েলের সূত্র, যেটা স্থির তাপমাত্রায়, ভি সমানুপাতিক টি চার্লসের সূত্র, যেটা স্থির চাপে, ভি সমানুপাতিক n অ্যাভোগাড্রোর সূত্র, যেখানে টি এবং পি স্থির। এখন আমরা বীজগণিতের নিয়মে এগুলো যে এক জায়গা করি তাহলে ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু n, যখন সবই পরিবর্তনশীল, সব কিছু পরিবর্তন হবে, তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক TN/P। সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে আমরা একটা কে বসাবো, আনুপাতিক ধ্রুবক, তাহলে TN/P। অতএব PV = NKT। এখন n এর মান 1 হলে 1 মোলের জন্য হবে PV = KT। এটা হলো কম্বাইন্ড ল বা সংযোগ সূত্র। আবার কের পরিবর্তে যদি আমরা আর বসাই তাহলে PV = RT। এই আরটা হইল আবার মোলার গ্যাস ধ্রুবক। এই আরটা আবার কেমন করে আমরা পাবো? কারণ আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো PV/T। পি যদি তার 1 বায়ুমণ্ডল চাপ হয় এবং আয়তন যদি 1 লিটার হয়, আর এখানে তাপমাত্রা যদি পরম শূন্য তাপমাত্রা যদি টি হয় বা কেলভিন স্কেলে, তাহলে আমরা বলতে পারবো যে 1 লিটার গ্যাসের উপরে 1 বায়ুমণ্ডল চাপে প্রতি কেলভিন তাপমাত্রায় জন্য যেটা সম্প্রসারণজনিত কাজ, মানে গ্যাসটা বৃদ্ধি হবে, সম্পাদিত হয়, ওয়াই হইল আর। আর এর বিভিন্ন একক আছে, লিটার অ্যাটমসফিয়ার,
সিজিএস এবং এমকেএস পদ্ধতিতে, এছাড়াও এসআই পদ্ধতিতে এর আমরা বিভিন্ন এককগুলো বাহির করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করি। অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণটা এইভাবে লিখতে পারি, পিভি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই T2 আপ টু PV divided by T equal to K, that is K or R, that is PV is equal to RT। এটা হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাস ওই গ্যাসগুলোকে বলা হয় যেগুলো পুরোপুরি বয়েলস এবং চার্লসের সূত্রকে মেনে চলে। তা আদর্শ গ্যাসের সংখ্যা খুবই কম, কারণ আদর্শ গ্যাস পাইতে হলে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রার প্রয়োজন। আর যেগুলো গ্যাস পুরোপুরি এই বয়েলস এবং চার্লস সূত্রকে মেনে চলে না, সেগুলো হলো বাস্তব গ্যাস। এবং বাস্তব গ্যাসের সংখ্যাই সবচেয়ে বেশি, আদর্শ গ্যাসের সংখ্যা খুব কম। কারণ আদর্শ গ্যাসগুলো পাইতে গেলে নিম্ন চাপ লাগবে এবং উচ্চ তাপমাত্রা লাগবে, তবেই সেই গ্যাসগুলো কিছুটা বয়েলস এবং চার্লসের সূত্রকে মেনে চলে। এই হলো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এছাড়াও পরবর্তীতে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ।